প্রযুক্তি আসক্তি মনোযোগের ঘাটতির কারণে মাধ্যমিকে পিছিয়ে ছেলেরা মৎ শিক্ষকদের অংশগ্রহণ ও ফলাফলে সুফল দিচ্ছে মেয়েদের বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুর পদক্ষেপ। ডলারের দাম বৃদ্ধির দোহাই দিয়ে অস্থির মশলার বাজার। জিরা, এলাচ, লবঙ্গ কেজিতে বেড়েছে 50 টাকা। চাহিদার বিপরীতে আমদানি বেশি, সংকটের সুযোগ নেই দাবি কাস্টমসের। বরিশালের হিজলা উপজেলা ভোট যেন পারিবারিক লড়াই। প্রতিদ্বন্দ্বিতা করছে দুই ভাই ও চাচা ভাতিজা। নির্বাচন প্রভাবমুক্ত, উৎসব মুখর করতে চায় প্রশাসন। এবং আজ ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। মোদির ধারাবাহিকতা নাকি ক্ষমতার রদবদল? 10 রাজ্যের 96 আসনেই নির্ধারণ হবে ভাগ্য। ভোরের সময়ের সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। এবার পাশের হার 83.4%। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবারও পাশের হার জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতে এগিয়ে মেয়েরা। উচ্ছ্বাসের পাশাপাশি বাবা মা ও শিক্ষকের অবদানের কথা স্মরণ করতে ভোলেনি শিক্ষার্থীরা। এক দশকের লালিত স্বপ্নকে হাতে ছুঁয়ে দেখার আনন্দে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাই উচ্ছ্বাসের অনুভূতিটাও যেন ঢের বেশি। রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাপ্তির আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীদের ঢল নামে। নানা বাধা মারিয়ে কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। অনেক অনেক ভালো লাগতেছে। আমি এক্সপেক্ট করি না এত ভালো রেজাল্ট আসবে। ভাষায় আমি প্রকাশ করে বোঝাতে পারবো না, এরকম আনন্দ পেয়েছি। অর্জনে ছিল নিজের নিরলস প্রচেষ্টা, তবু পেছনের কারিগর বাবা মা আর শিক্ষকের অবদানকে তুলে ধরতে ভুলেননি আজকের মধ্যমণিরা। তাদের যে ডেডিকেশন ছিল আমাদের পেছনে, ইটস আনইম্যাজিনেবল। অনেক ভালো লাগতেছে, বাপ মাকে থ্যাংক ইউ। দিনটা ছিল মা দিবসের। কেউ কেউ বিশেষভাবে মাকে উৎসর্গ করেছে এই ফলাফল। মা দিবসে এই রেজাল্ট আমি মাকে দিব। আজকে যেহেতু মা দিবস, আমার মায়ের অবদান অনেক বেশি। বাবা মা আর অভিভাবকরাও আপ্লুত সন্তানের অর্জনে। আজকে যে আনন্দ, এই আনন্দ কাউকে বোঝানো যাবে না। আমার সন্তান ভবিষ্যতে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। শুধু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নয়, মানবিক মানুষ হয়ে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শিক্ষার্থীদেরও। দেশের জন্য ভালো কিছু করব, মানুষজন খুশি হবে, এটাই চাই। শিক্ষার্থীদের জানার আগ্রহ, পাশাপাশি শিক্ষকদের পাঠদানে আন্তরিকতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানান শিক্ষকরা। এবার ফলাফলে সারা দেশে পাশ করেছে 16,72,153 জন। পাশের হার 83.04%। পাশের শীর্ষে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 20 লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। 10 বছর সাধনার পর হাতে এসেছে কাঙ্ক্ষিত ফল। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে অগ্রগামী কারিগর হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এসএসসিতে দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। গড় পাশের হার 92.32%। জিপিএ 5 পেয়েছে 20,761 জন। শিক্ষক ও বোর্ড কর্মকর্তারা বলছেন, অভিন্ন প্রশ্নে প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেয় দেশসেরা মুকুট তাদের দখলে। নানা চড়াই উতরে পেরিয়ে অবশেষে স্বপ্ন এলো হাতের মুঠোয়। কষ্টের ফল হাতে পেয়ে আকাশ ছোঁয়া আনন্দে মাতোয়ারা ছাত্রছাত্রীরা। শুধু শিক্ষার্থীরাই নয়, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস উল্লাসে মেতে ওঠেন অভিভাবক ও শিক্ষাগুরুরাও। এসএসসির ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল পেয়ে ছুটেন প্রিয় বিদ্যাপীঠের স্কুল প্রাঙ্গণে। বাদ্যযন্ত্র বাজিয়ে ক্যাম্পাসে হই হুল্লোড়ে মেতে ওঠেন তারা। তবে সারা দেশের চেয়ে যশোরে আনন্দের মাত্রাটা আরেকটু বেশি, কেননা এবছর সব বোর্ড ছাপিয়ে শীর্ষ মুকুট দখল করে যশোর বোর্ড। পাশের হারে তারাই সবচেয়ে এগিয়ে। অনুভূতি তো অনেক
ভালো, এক্সপেক্ট যা করছিলাম তার চেয়ে ভালো হয়েছে আরো। অনেক দিনের কষ্টের একটা ফলাফল, মনে একটা অন্যরকম অনুভূতি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছি আমি। আম্মু আব্বু আমার জন্য অনেক কষ্ট করছে, তারপর টিচারদের অনেক গাইডলাইন ছিল। অসাধারণ রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দান। প্রাপ্ত ফল অনুযায়ী যশোরে পাশের হার 92.32%, জিপিএ 5 পেয়েছে 20,761 জন। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি তাদের ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই সাফল্য এসেছে। শিক্ষক ও বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বোর্ডের নিবিড় তত্ত্বাবধান, প্রশ্ন ব্যাংক প্রথার মাধ্যমে অভিন্ন প্রশ্নে প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেয় দেশ সেরা সাফল্য ধরা দিয়েছে। যশোর শিক্ষা বোর্ড এবার ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, এজন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের যে মেলবন্ধন, এই মেলবন্ধনের ফলে এরকম একটি ফলাফল হয়েছে বলে আমি মনে করি। উন্নত অসাধারণ প্রশ্নের মাধ্যমে আমরা পরীক্ষা নিই। শিক্ষক শিক্ষার্থী অভিভাবককে আমরা সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে তৈরি করি। এবছর যশোর বোর্ডে শূন্য পাশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এদিকে পাশের হারে সবচেয়ে বেশি পিছিয়ে সিলেট বোর্ড। এই বোর্ডে পাশের হার 73.35%। লাবিব হাসান, সময় সংবাদ। পরীক্ষার ফলাফলে মেয়েদের চেয়ে কেন পিছিয়ে পড়ছে ছেলেরা, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী। প্রতিবারই তিনি নিজে বিষয়টি সামনে আনার পরও সংশ্লিষ্টরা কেন গুরুত্ব দিচ্ছেন না সে বিষয়েও হতাশা প্রকাশ করেন সরকার প্রধান। রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে। ফুরলো দেশের 20 লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষা। রেওয়াজ অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই প্রকাশ হলো এবারের এসএসসি ও সমমানের ফলাফল। রোববার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর এক এক করে 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান সরকার প্রধানের হাতে তুলে দেন সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা। বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান সরকার প্রধান। তবে যারা ভালো ফলাফল করতে পারেনি তাদের বিষয়ে অভিভাবকদেরও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? এ সময় পরীক্ষায় অংশগ্রহণ আর ফলাফলের প্রায় সব সূচকেই মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে চলার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। পরে দুপুরে সচিবালয়ে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বেশ কয়েক বছর ধরেই মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা। চলতি বছরও পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সব ক্যাটাগরিতেই পিছিয়ে। মাত্রাতিরিক্ত প্রযুক্তি আসক্তি, ক্লাসে কম উপস্থিতি সহ মনোযোগী ঘাটতির কারণে এমন অবস্থা বলে মনে করেন শিক্ষকরা। আর বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুর মতো সরকারের কার্যকর পদক্ষেপে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও ফলাফলের সফলতা দুটোই এসেছে বলে মত শিক্ষা বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো রোববার। ফলাফল বিশ্লেষণে দেখা যায় মেয়েদের তুলনায় সব সূচকেই পিছিয়ে ছেলেরা। ছাত্রীদের পাশের হার যেখানে 84.47%, সেখানে ছাত্রদের পাশের হার 3% কমে 81.57% নেমেছে। জিপিএ 5 প্রাপ্তিতেও বড় ব্যবধানে এগিয়ে আছে ছাত্রীরা। এবার 83,353 জন ছাত্র জিপিএ 5 পেলেও 15,000 বেড়ে ছাত্রীদের সেই সংখ্যা দাঁড়িয়েছে 98,776 জনে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রেও পিছিয়ে ছেলেরা।
গত বছরও 81.88% ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাশ করে, যেখানে ছাত্রদের পাশের হার ছিল আরও 3% কম, 78.87%। 98,614 জন ছাত্রী জিপিএ 5 পেয়েছিল, সেখানে ছেলেদের সংখ্যা ছিল 14,000 কম, অর্থাৎ 84,964 জন। গত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ছেলেদের ফল, মেয়েদের ফলাফলে উচ্ছ্বসিত সরকার প্রধান শেখ হাসিনাও ফলাফলে ছেলে মেয়ে সমতা আনার প্রত্যাশা জানানোর পাশাপাশি ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন। কেন পিছিয়ে ছেলেরা? কারণ অনুসন্ধানে জানা গেল তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার, ক্লাসে উপস্থিতি ও নিয়মানুবর্তিতার কোনো ক্ষেত্রেই মনোযোগ নেই ছেলেদের। ছেলেরা মোবাইলের প্রতি আসক্তি তাদের বেশি মেয়েদের তুলনায়, এবং সোশ্যাল মিডিয়া যেটাতে আছে তাদের পদচারণা বেশি, এবং সেইটাও তাদের তুলনামূলকভাবে খারাপ রেজাল্ট হওয়ার পিছনে একটি কারণ হতে পারে। বিপরীত দিকে ভালো ফলাফলের পিছনে মেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগ বড় ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া বাল্যবিবাহ রোধে সরকারের কার্যকরী উদ্যোগ এবং মেয়েদের উপবৃত্তির আওতায় আনায় মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে বলেও মনে করেন তারা। বাল্যবিবাহের একটা প্রবণতা আমাদের দেশে ছিল, সেখানে কিন্তু সরকারের স্পেসিফিক প্রোগ্রাম আছে, যে কারণে আমাদের মেয়েরা অনেক বেশি বিদ্যালয়মুখী এবং মেয়েদের ধরে রাখার হারটা অনেক বেশি। ক্লাসের বাইরে শিক্ষার্থীরা কি করছে আর কোনো অপরাধে জড়াচ্ছে কিনা অভিভাবকদের সেদিকে নজর রাখার পাশাপাশি সৃজনশীল কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত বছরের তুলনায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাশের হার নিম্নমুখী, কমেছে জিপিএ 5ও। শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন পুরো সিলেবাস শেষ না হওয়ার কারণেই ফলাফল খারাপ হয়েছে। আর শিক্ষাবিদরা বলছেন পাশের হার কিংবা জিপিএ 5 নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সবার সমন্বয় জরুরি। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বাঁধভাঙা আনন্দের এই দৃশ্য বলে দেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কতটা আনন্দিত শিক্ষার্থীরা। কেউ কেউ আনন্দে বাবা মাকে জড়িয়ে ভেঙে পড়েন কান্নায়। তবে বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার কমেছে পাশের হার ও জিপিএ 5। 2022 সালে পাশের হার ছিল 89.61%, জিপিএ 5 পেয়েছিল 9,768 জন। 2023 সালে পাশের হার বেড়ে দাঁড়ায় 90.18%, তবে জিপিএ 5 পায় 6,311 জন। চলতি বছর পাশের হার কমে দাঁড়িয়েছে 89.13%, জিপিএ 5 পেয়েছে 6,145 জন। বিভাগের 6 জেলার মধ্যে ফলাফলে এগিয়ে পিরোজপুর আর তলানিতে পটুয়াখালী। দেশের 9টি বোর্ডের মধ্যে ফলাফলে বরিশাল তৃতীয়। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান পাঠ্যতালিকায় পুরো সিলেবাস ক্লাসে শেষ করানো হয়নি। শহরের পড়াশোনার দিকে যতটা নজরদারি করা হয় প্রান্তিক পর্যায়ে তা নেই। এছাড়া জিপিএ 5 নিয়ে শিক্ষার্থীদের যে মানসিক চাপ দেয় অভিভাবকরা, তাতেই ফলাফল খারাপ হচ্ছে বলে ধারণা তাদের। বিগত বছরের সিলেবাসটা একটু শর্ট ছিল, সেই কারণে এবার একটু পড়ায় একটু ড্যাম পড়ে গেছে। সবগুলো সিলেবাস শেষ হয় না, এই জন্য পাশের আর কম হতে পারে। একটা সময় ছিল শিক্ষা ছিল কিন্তু গ্রাম ভিত্তিক, এখন শিক্ষা ছিল শহর ভিত্তিক। আরেকটা ছেলে কিরকম রেজাল্ট করে আমরা এটা বলি, পার্থক্যতা দিই, তো এতে বাচ্চাদের মনও খারাপ হয়ে যায়। এ বোর্ডে 1489টি বিদ্যালয়ের মধ্যে 222টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। একজনও পাশ করেনি এমন স্কুল নেই। জেল হাজতে থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন 3 জন। বহিষ্কার হয়েছে 51 শিক্ষার্থীকে। এরপরও ফলাফল যা হয়েছে তাতে খুশি শিক্ষা বোর্ড। যে ফলাফল হয়েছে এটা অসম্ভব ভালো ফলাফল। গতবারের যে ফলাফল কমেছে আংশিক, এটা হতেই পারে। শিক্ষাবিদরা বলছেন পাশের হার কিংবা জিপিএ নয়, দরকার মানসম্মত শিক্ষা। সেটা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মনে করেন এই শিক্ষাবিদ। শিক্ষকদেরকেও আরো যত্নবান হতে হবে। গার্জিয়ানদেরকে এই অসম যে প্রতিযোগিতা একজন আরেকজনের সাথে, সেখান থেকে বের হয়ে শিক্ষার্থী নিয়ে চিন্তা করতে হবে। বরিশালে এবার সব দিক থেকে এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা। তাদের পাশের হার 91.86 এবং ছেলে শিক্ষার্থীদের পাশের হার 86.02। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অন্য প্রসঙ্গ,
আওয়ামী লীগ দেশকে গভীর সংকটে ফেলেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা সমাধানের একমাত্র পথ নতুন নির্বাচনের ব্যবস্থা করা। রোববার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। 6.5 মাস পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ গত বছরের 27 অক্টোবর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল। শুরুতে 8 মে অনুষ্ঠিত হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে আসলো না আসলো এ নিয়ে মাথা ঘামাচ্ছে না দল। মির্জা ফখরুল বলেন, 7 জানুয়ারি একতরফা নির্বাচন করে দেশের সংকট আরো গভীর করেছে আওয়ামী লীগ। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। শিক্ষা খাতকে দলীয়করণের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি, দুঃশাসন, জবাবদিহিতার অভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একটু লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে সমমনা 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, দেশের চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই ঘোষণা করা হবে আন্দোলনের নতুন কর্মসূচি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে বিএনপি। এমনকি ডোনাল্ড লুর সফর নিয়েও দলটি উদ্ভট চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকেলে ধানমন্ত্রী কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জনগণই রাষ্ট্র পরিচালনা। রাজনীতিতে কথার পিঠে কথা আসে। রয়ে শোয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিতেই হয়তো রোববার বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, বক্তব্য যেন তার প্রমাণ দিলেন। মির্জা ফখরুলের এক একটি বক্তব্য ধরে ধরে উত্তর যেমন দিয়েছেন তেমন করেছেন পাল্টা প্রশ্ন। আমি জানতে চাই ফখরুল সাহেব, কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে? ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায়, আর বিএনপি ভুগছে অদৃশ্য মানসিক ট্রমায়। বিএনপির সময় দুর্নীতির বর পুত্র তারেক রহমানের নেতৃত্বে তখন হাওয়া ভবন ছিল সরকারের সমান্তরাল। তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেবে। লুর সফর নিয়ে বিএনপিকে উদ্ভট চিন্তা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। এখন বিএনপি হয়তো মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা, এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। আন্দোলনের শক্তি কমে গেলেও বিএনপি নেতাদের মিথ্যাচার কমেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শক্তি কমিয়ে এসেছে নেতাদের, শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়ার পাশাপাশি নানা অজুহাতে কোরবানির আগেই অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। গত এক সপ্তাহে জিরা, এলাচ ও লবঙ্গের মতো মশলার দাম প্রতি কেজিতে 50 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে, অথচ এসব মশলা আমদানি হয়েছে 3 থেকে 4 মাস আগে। আর চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হওয়ায় এই মুহূর্তে বাজারে মশলার কোনো সংকট নেই বলে দাবি কাস্টমসের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। ভারত থেকে আমদানি কম হওয়ার অজুহাতে গত 2 মাস ধরেই দেশের বাজারে এলাচের দাম লাগামহীন। 2000 টাকা কেজি এলাচের দাম ঠেকেছে 4000 টাকায়। এবার শুধু এলাচ নয়, অজুহাতের উপর ভর করে জিরা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জয়ত্রীর দাম ইচ্ছে মতো বাড়িয়েছেন পাইকারি বিক্রেতারা। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে গরম মশলার বাজার। বর্তমানে প্রতি কেজি জিরা 650 টাকা, এলাচ 3900 টাকা,
টাকা, লবঙ্গ 1360 টাকা, দারুচিনি 375 টাকা, গোলমরিচ 800 টাকা এবং জয়ত্রী 2800 টাকা দরে বিক্রি হচ্ছে। জিরার বাজারে আর 10 টাকা 12 টাকা বাড়ছে, গোলমরিচ 5-10 টাকা বাড়ছে, এলাচির বাজার যেরকম ছিল ওরকমই আছে। যেহেতু ডলারটা বাড়ছে সেহেতু এখানে হচ্ছে কি মানে প্রত্যেকটা মশলার দামই এফেক্ট হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 24,267 মেট্রিক টন এলাচ, 41,346 মেট্রিক টন জিরা, 32,170 মেট্রিক টন লবঙ্গ এবং 29,446 মেট্রিক টন গোলমরিচ আমদানি হয়েছে, যা গত বছরের এই সময়ে আমদানির তুলনায় অনেক বেশি। কাস্টমস চেষ্টা করে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে খালাস করে এটা যাতে গ্রাহকের কাছে সময় মতো পৌঁছে যায় এবং বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়। মূলত ভারত থেকে জিরা ও এলাচ, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, গুয়েতেমালা থেকে লবঙ্গ, দারুচিনি আমদানি করা হয়। এতদিন এসব দেশে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখালেও এখন তার সাথে নতুন করে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়া। জিরা আর এলাচিটা বিশেষ করে এই ইন্ডিয়ার উপর নির্ভর করে। ইন্ডিয়া কিন্তু খুব ক্রাইসিস, এখন 60% ক্রপ ড্যামেজ হয়ে গেছে এবং ওদের যদি ক্রাইসিস হয়ে যায় আমাদের ক্রাইসিস বেড়ে যাবে। সবাই তো চায় মালটা বের হয়ে যেতে, মান রেখে তো কোনো লাভ নেই। তো ডলার বাড়াতে আসলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং এফেক্ট পড়ছে কনজিউমারের উপরে। গত 8 মে প্রতি ডলারের দাম 117 টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে প্রতি ডলারের মূল্য ছিল 110 টাকা। প্রতিবেশী দেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় সব ধরনের মশলা, আর যে কারণে এই মশলার বাজার পুরোপুরি একটি কারসাজি নির্ভর। এতদিন পর্যন্ত কারসাজি করে বাড়ানো হয়েছিল সব ধরনের মশলার দাম। এবার তারা কারসাজি নয়, যৌক্তিক কারণ দেখাচ্ছে ডলারের দাম বৃদ্ধি, আর এর ফলে বাড়ছে সব ধরনের মশলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। বর্তমানে কর্মরত আছেন চীনে, তবে তার আমলে ঢাকা মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রায় 10 বছর আগে বাংলাদেশের মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে কাজ করা ডেভিড স্লেটন মিল আবারও ফিরছেন ঢাকার পুরনো কর্মস্থলে। তবে এবার দায়িত্ব নেবেন মিশন প্রধান হিসেবে। নতুন রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যাশা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদেরও। আশা করছি যে বাংলাদেশে এই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা করবে এবং অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে দৌড়ঝাঁপ করায় ব্যাপক আলোচিত সমালোচিত হন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভোট শেষে 5 মাসের মাথায় তাকে ফিরিয়ে নিয়ে ঢাকায় নতুন রাষ্ট্রদূত দিচ্ছে ওয়াশিংটন। বিষয়টিকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। প্রেসিডেন্ট জো বাইডেন যে একজন দক্ষ কূটনীতিকবিদকে বাংলাদেশকে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রদূত হিসেবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ভূ রাজনীতিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2014 সালে ঢাকার মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই কূটনীতিক। একই পদে বর্তমানে চীনে কর্মরত রয়েছেন তিনি। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট মনোনীত ডেভিড মিলকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে শুনানির মুখোমুখি হতে হবে। শুনানিতে যোগ্য বিবেচিত হলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন ডেভিড মিল। বয়ে আনবেন নতুন কোনো বার্তা, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে করবে আরও জোরদার। এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এদিকে শেষ হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার জি হাসের বাংলাদেশ অধ্যায়। নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে লাগবে আরও কয়েক মাস। এর আগে পিটার হাসের মতো আর কোনো মার্কিন রাষ্ট্রদূত অভ্যন্তরীণ বিষয়ে এত হস্তক্ষেপের চেষ্টা করেননি। এতে কতটা সফল তিনি, নাকি ব্যর্থতা নিয়েই ফিরে যেতে হচ্ছে তাকে?
শেষ হতে যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের বাংলাদেশ অধ্যায়। এরই মধ্যে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে স্যাংশন ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ডেভিড মিলের নাম ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সরকারের নানা পর্যায়ের শুনানি ও সিনেটে অনুমোদনের পর ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে সময় লাগবে আরও কয়েক মাস। এই মিল একসময় কাজ করতেন ঢাকার মার্কিন দূতাবাসেও। আসা যাক বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে। 2022 সালের মার্চে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে আসেন পিটার হাস। দায়িত্ব নেয়ার পর প্রথম কয়েক মাস স্বাভাবিক নিয়মে রুটিন কাজ করে গেছেন তিনি। তবে 2022 সালের ডিসেম্বর থেকে তাকে দেখা যায় দেশের আভ্যন্তরীণ নানা বিষয়ে নাক গলাতে। গেল বছরের 24 মে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা দিয়ে জানায়, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র বিকাশের অন্তরায় হবেন যারা, তারাই পড়বেন ভিসা নীতির আওতায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার পর আগ বাড়িয়ে পিটার হাস মন্তব্য করেন, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরাও পড়তে পারেন ভিসা নীতির আওতায়। পরে অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে পিটারের দাবির সত্যতা পাওয়া যায়নি। বরিশালের হিজলা উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই ও চাচা ভাতিজা। এরই মধ্যে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন তারা। ভোটাররা বলছেন, ভোটের মাঠে লড়াই দেখার অপেক্ষায় আছেন তারা। আপন সহোদর আর চাচা ভাতিজার ভোট যুদ্ধে আমেজটাই ভিন্ন। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্টে। বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ মার্কা নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নজরুল ইসলাম রাজু ঢালি। আর আনারস মার্কা নিয়ে ভোটের মাঠে তার প্রতিদ্বন্দ্বী আপন চাচা দেলোয়ার হোসেন ফারুক ঢালি। চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে বক্তব্য বিবৃতি আর ভোটারের মন জয়ের প্রতিশ্রুতিতে এখানে ভোটের আমেজ ভিন্ন। চাচা ভাতিজাই নয়, হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাইও। হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু শিকদার মোটরসাইকেল মার্কা নিয়ে ভোটের মাঠে নামলেও তাকে চ্যালেঞ্জ ছুড়েছেন ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু শিকদার। ঘোড়া মার্কা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। ভোটাররা জানান, উপজেলা নির্বাচনে 5 জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও দুই সহোদর ও চাচা ভাতিজার ভোটের মাঠে লড়াই দেখার অপেক্ষায় আছেন তারা। যে ভালো কাজ করে সেই ইনশাআল্লাহ পাস করবে। কে দ্বারা আমাদের হিজলা উপজেলার উন্নয়ন হবে তাকে আমরা 21 তারিখ ব্যালটের মাধ্যমে জয়লাভ করব। গত 9 মার্চ প্রতীক পাওয়ার পর থেকেই ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আমার বাবা 4বারের জনপ্রতিনিধি। আমি আমার বাবার মতো আমার বাবার আদর্শ ধারণ করে এই অবহেলিত জনপদের মানুষের পাশে থাকার জন্য, তাদের সেবা করার জন্য আমি তাদের পাশে থাকতে চাই। আমি মনে করি যে নেতাকর্মীরা আমাকে তাদের পছন্দের জায়গায় রাখবে, এই কারণে আমার নির্বাচন করা। আমার প্রতিদ্বন্দ্বী শুধু আমার ভাই না, আমার প্রতিদ্বন্দ্বী আরো 4 জন। প্রভাবমুক্ত, অবাধ, নিরপেক্ষ হবে জানিয়ে ভোটকে উৎসব মুখর করতে চায় বলে জানায় মাঠ প্রশাসন এবং নির্বাচন কমিশন সবই কঠোর আছে। আমরা বড় ধরনের যে আচরণবিধি ভঙ্গ বা কোনো ধরনের শান্তি শৃঙ্খলা অবনতি দেখছি না। আগামী 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচনে এই উপজেলার ভোট 6টি ইউনিয়ন নিয়ে গঠিত। হিজলা উপজেলায় ভোট কেন্দ্র আছে 49টি আর মোট ভোটার সংখ্যা 1,31,621 জন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। প্রবাসী গ্রুপগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের সদস্য রিক্রুট করছে, যার জন্য শুধু বাংলাদেশের সমস্যা তৈরি হচ্ছে তা নয়, আশপাশের দেশেও সন্ত্রাসের নেটওয়ার্ক বিস্তার করছে। রোববার বিকেলে কক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় জাতীয় সংসদে, কিন্তু ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের বাইরে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে কমিটির বৈঠক। রোববার বিকেলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একে আব্দুল মোমেনের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৈঠকে বসেন।
বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের কারণে শুধু বাংলাদেশের সমস্যা তৈরি হচ্ছে তা নয়, আশপাশের দেশেও সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তারজনিত সমস্যা তৈরি হচ্ছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের সাথে আমরা নিয়মিতভাবে আলাপ আলোচনা করে যাচ্ছি, যাতে করে মায়ানমারের উপর কার্যকর চাপ প্রয়োগ করা হয়, যাতে করে মায়ানমার তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায় পূর্ণ নাগরিক অধিকার দিয়ে। বৈঠক শেষে বের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, রোহিঙ্গা সংকট উত্তরণের উপায় বের করা হবে। রোহিঙ্গা সম্পর্কে জানতে চাই কি কি স্টেপ নেওয়া হয়েছে, কি কি নেওয়া যেতে পারে। আমরা বিভিন্ন সংস্থার সাথে, এখানে বিদেশি সংস্থা যারা এনজিও, আইএনজিও, এদের সাথে আমরা তো সরকারের কাছ থেকে সবসময় তথ্য পাই, এই সবার থেকে আমরা তথ্য নেওয়ার জন্য এইখানে আয়োজনটা করি। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরির অজুহাত হতে পারে না। সবসময় লক্ষ্য করছি যে মায়ানমার সবসময় তারা এগ্রি করে যে তাদেরকে ফেরত নিয়ে যাবে, কিন্তু কার্যত গত প্রায় 7 বছর সময়ের মধ্যে একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেয়নি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা 4 ঘণ্টা ব্যাপী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে চমৎকার। এই সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করছে সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে তিনি বলেন, নির্বাচনের পর অদৃশ্য শক্তির ওপর টিকে আছে বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে চিঠি লিখেছেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ডোনাল্ডো সম্পর্ককে ভিন্ন উচ্চতায়, অর্থাৎ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আসছেন। বিএনপি এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে এখন তারা অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করা শুরু করেছে। সৈয়দপুর বিমানবন্দরে রানওয়েতে লাইটিং সিস্টেমে ত্রুটির কারণে সন্ধ্যার পর থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এতে 3টি ফ্লাইট নামতে পারেনি। রোববার বিকেল 5:15টার পর হঠাৎ করে রানওয়ের লাইন শর্ট সার্কিট হয়ে যায়, বন্ধ করা হয় বিদ্যুৎ সংযোগ। এ কারণে বিমান ওঠানামার সাময়িক বন্ধ রয়েছে। এতে ইউএস, বাংলার এবং নভো এয়ারের 3টি ফ্লাইট নামতে পারেনি। ঘটনার পর বিমানবন্দরে ঢাকাগামী 2 শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানান সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার। বাস যাত্রীদের দুর্ভোগ কমাতে দূরপাল্লার বাসে গেট লক সিস্টেম চালু করেছে মহাখালী বাস টার্মিনাল। পূর্ব ঘোষণা অনুযায়ী মহাখালী থেকে বেরিয়ে যাওয়া সব বাস যাতে স্টপেজ ছাড়া যাত্রী না ওঠায় সেজন্য বেশ কিছু চেকপোস্ট চালু করেছে। তবে নতুন নিয়ম চালুর 4 ঘন্টার মধ্যে আবারও আগের দশায় ফিরেছে সড়কের অবস্থা। নিরালা পরিবহনের এই বাসটির গন্তব্য টাঙ্গাইল। নতুন নিয়ম অনুযায়ী কথা ছিল মহাখালী থেকে ছেড়ে আসা বাসটি প্রথম দাঁড়াবে বনানীতে। নিয়ম মানতে বাধ্য করতে ঢাকা থেকে বেরুবার পথে 4টি চেকপোস্ট করেছে মহাখালী বাস টার্মিনাল কর্তৃপক্ষ। কিন্তু বনানী পার হওয়ার পরই পাল্টে গেল দৃশ্যপট, যেখানে সেখানে যাত্রী তুলছে নিরালা। চালক ও সহকারীর সঙ্গে কথা বলতে গেলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে চম্পট দেয় মহাখালী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলের বাসটি। এর আগে মহাখালী বাস টার্মিনালে মাইকিং করে যত্রতত্র যাত্রী ওঠানামা না করতে সতর্ক করে কর্তৃপক্ষ। নিয়ম মেনে বাসগুলো টার্মিনাল ছাড়লেও মহাসড়কে ওঠার পরই পাল্টে যায় চালকের আচরণ। টার্মিনালের দায়িত্বশীলরা বলছে, নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। যারা মানবে না তাদের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক একটা পানিশমেন্ট আছে। ড্রাইভার তারা 2 দিনের জন্য বা 3 দিনের জন্য সাসপেন্ড। তবে চালক ও সহযোগীদের দাবি, তারা নিয়ম মেনেই শুধু স্টপেজেই যাত্রী তুলছেন ও নামাচ্ছেন। আমাদের এখানে ওবিল আছে, এখান থেকে আমাদের ওবিল দিয়ে দিবে, কয়জন যাত্রী আছে তা লিখে দিবে। নেতারা জন করছে মানন লাগবে, অবশ্যই মানন লাগবে। অবশ্য পুলিশ বলছে শুধু এই একটি উদ্যোগই যথেষ্ট নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে যাত্রীদেরও সচেতন হতে হবে। একটি বাস যখন যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে বা নামাচ্ছে,
এই ক্ষেত্রে যেমন বাসের একটা দায়বদ্ধতা রয়েছে, একইভাবে কোনো ক্ষেত্রে কিন্তু ওই বাসের যে যাত্রী থাকে, যাত্রীও তাকে এক ধরনের ফোর্স তৈরি করে যে আমাকে এখানেই নামিয়ে দিতে হবে। আমাদের গণপরিবহনে যে ব্যাপক বিশৃঙ্খলা যেটা রয়েছে, এটার সাথে যারা জড়িত আমাদের প্রত্যেকেরই দায়িত্ববোধ আরও বাড়াতে হবে। মহাখালী টার্মিনালের পক্ষ থেকে বনানী, কুর্মিটোলা, খিলক্ষেত এবং আবদুল্লাপুরে চেকপয়েন্ট বসিয়েছে কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় প্রথম দিনের মতো আগামীতেও নিয়ম ভাঙার প্রতিযোগিতায় নামছে কিনা বাস চালকেরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশন এলাকার হোল্ডিং ট্যাক্স পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। রোববার নগর ভবনের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে তিনি জানান, নগরীর ২৭ ওয়ার্ডের কাউন্সিলরকে প্রধান করে কমিটি করা হয়েছে। এই কমিটি কর বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবেন। যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার, তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন। কারণটা হলো আমরা এই শহরের উন্নয়নের স্বার্থে, এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট, ড্রেন, কালভার্ট, স্কুল, কলেজ, ক্লিনিং, এগুলোর স্বার্থেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করব, সবার কাছে যাব এবং অনেকেই যদি কষ্ট পায় থাকেন। এবং আমরা একটা জিনিস মেকশিওর করতে চাই, যেটা হলো যে কোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবেন। আমাদের রিভিউ বসবে, রিভিউ বোর্ডের সাথে সামনে আসবেন, কথা বলবেন এবং তাদেরকে সহনীয় অবস্থায় নিয়ে আসা হবে। ভোরের সময় আরও থাকছে, মাছ শিকারের ওপর শুরু হচ্ছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। টানা অনাবৃষ্টিতে দেখা নেই ইলিশের, সাগর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। উঠছে না ট্রলারের। নানা সীমাবদ্ধতায় মুখ থুবড়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে, বিলুপ্তির পথে ১৪টি নৃভাষা। এমন অবস্থায় লাখো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। মার্জিয়া মোমুর রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহজাহান। সবুজ অরণ্য, পাহাড়, ধুলোমাটির সঙ্গে নারীর যোগ। দুর্গম পথ চড়াই উতরাই করে শেকড়ের টানে বাঁচে ধরিত্রীর সন্তানেরা। নিজস্ব ভাষা আর সংস্কৃতি, স্বতন্ত্র জাতিসত্তার মানুষগুলোর হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করছে প্রতিনিয়ত। সূর্যকিরণ আর চন্দ্রের জ্যোতি গায়ে মেখে স্বপ্ন দেখে বাংলাদেশের ১৬.৫ লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠী। তবে একটু একটু করে বিলুপ্ত হচ্ছে মুখের বুলি মায়ের ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে, দেশে বিদ্যমান ৫১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছে ৪১টি ভাষা, যার মধ্যে ১৪টি বিলুপ্তির পথে। খেয়াং, খুমি, পাংখ, র্যাংমির্চা, সৌরা, কোল, কোডা, পাত্র, এই ভাষাগুলোর অবস্থা ভালো না। এগুলোর জনসংখ্যা কম, ব্যবহার কম, ফলে এই ভাষাগুলো আস্তে আস্তে বিপন্ন অবস্থায় বিপন্নতার দিকে ঝুঁকে পড়ছে। ঘরের মধ্যে ছাড়া মাতৃভাষা চর্চার সুযোগ নেই। রূঢ় বাস্তবতার মুখে উত্তরবঙ্গের কোদা ও কোল জাতির কেউই এখন আর নিজ ভাষায় পড়তে বা লিখতে পারে না। একই অবস্থা টাঙ্গাইলের কোচ ও দিনাজপুরের কড়া, ভুঞ্জার, মুসহরদের। এর মধ্যে মহাবিপন্ন হল রেংমির্চা। এই ভাষায় মাত্র ৬ জন লোক এখন কথা বলেন। লিখিত রূপ না থাকায় যাদের মৃত্যুর সঙ্গে মৃত্যু ঘটবে ভাষাটির। আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণের জন্য আমি মনে করি জাতীয়ভাবে ঢাকায় একটি আদিবাসী ভাষা সংস্কৃতি একাডেমি হওয়া দরকার। ২০১৭ সাল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের প্রাক প্রাথমিকে মাতৃভাষায় পড়াশোনার জন্য পার্বত্য চট্টগ্রামে ৫টি ভাষায় বই বিতরণ শুরু করা হয়। তবে শিক্ষকের সংকট, নানা সীমাবদ্ধতায় মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। দরকার হচ্ছে এই পাঠ্যপুস্তকের জন্য শিক্ষক নিয়োগ করা, শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা। এসব সম্প্রদায়ের অধিকাংশ মানুষ নিজেদের বর্ণমালার সাথে পরিচিত নয়, ঠিক যেমন রাজধানীর মিরপুরের এই চাকমা পরিবারটি। স্কুলত গেলে আমি চাকমা সদা হৈ নফে বেকানি বাংলা সদা, তারপর মই যদি চাকমা সদা হবার সঙ্গে মশামার জন্য আজা আজি গরম এসে মুই সঙ্গে যে আমার চাকমা ভাষা আমার স্কুলত পড়ান। ২০২২ থেকে ২০৩২ সাল পর্যন্ত সময়কালকে আন্তর্জাতিক আদিবাসী মাতৃভাষা দশক ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
মহান ভাষা আন্দোলনের চেতনার তখনই পুরোপুরি বাস্তবায়ন ঘটবে যখন দেশের প্রতিটি জনগোষ্ঠী নিজ মাতৃভাষায় কথা বলার, শিক্ষা লাভ এবং সাহিত্য চর্চার সুযোগ পাবে। ভাষার দেশে সুরক্ষিত থাকবে প্রতিটি নৃভাষা, এমন প্রত্যাশা সবার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে বাড়ছে বাংলাদেশি হালাল রেস্টুরেন্টের সংখ্যা। বিশেষ করে নিউ ইয়র্কে সুনাম কুড়াচ্ছে খলিল বিরিয়ানি। বাংলাদেশি খাবারের ব্র্যান্ডিং করছেন বিদেশের মাটিতে, যেখানে প্রতিদিন থাকে শত আইটেম খাবারের আয়োজন। অন্যদিকে প্রতিকূল অবস্থা মোকাবিলা করেই দেশটির রাজধানীতেও শতভাগ হালাল খাবারের রেস্টুরেন্ট গড়ে তুলেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। নিউ ইয়র্কের ব্রোঞ্জ স্টার্লিং এলাকায় জনপ্রিয়তায় অন্যতম বাংলাদেশি রেস্টুরেন্ট খলিল বিরিয়ানি। সকাল থেকে গভীর রাত সারাক্ষণই মুখর বাংলাদেশি মালিকানার এই রেস্টুরেন্টটি। মুখরোচক খাবার থেকে চাইনিজ সবই মেলে এখানে। তবে বিদেশের মাটিতে প্রবাসীদের মন জয় করেছে দেশীয় বিরিয়ানি। দুইবার গেছি অবশ্য জামাইকাতে, ভালোই। দেশি রেস্টুরেন্ট, দেশি আমেজ, দেশি খাবারের স্বাদ সবকিছু ভালো লাগছে। প্রতিদিন শত আইটেমের বাহারি স্বাদের খাবার পরিবেশন করে প্রতিষ্ঠানটি। স্বাদে ও মানে অনন্য বলছেন ভোজন রসিকরা। ওখানে নিউ ইয়র্ক না, নিউ ইয়র্কের বাইরে মানুষ এখানে খাওয়া দাওয়া, বিশেষ করে নিউ জার্সি, পেটারসন, তারপর কানেটিকা, তারপর ওই যে আমরা আপস্টেট থেকে লোক আসে। এখানে যত বড় বড় পার্টি হয় সেই তুলনায় এবং খলিল বিরিয়ানির যে নাম ডাক সেই তুলনায় স্পেসটা হয়। শেফ থেকে আজকের উদ্যোক্তা খলিলুর রহমানের প্রায় 16 বছরের অভিজ্ঞতা। সেবার মাধ্যমে প্রবাসীদের মন জয় করে জ্যাকসন হাইটস ও জ্যামাইকাতে শাখা দিয়ে ভোজনশালার পরিসর বৃদ্ধি করেছেন তিনি, যেখানে কাজ করছেন শতাধিক বাংলাদেশি। আগামীতে বাংলাদেশি খাবারের পরিচিতি আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তার। আমাদের দেশীয় খাবারটাকে আমি প্রমোট করার জন্য আমার রেস্টুরেন্টে আমি আমার দেশের খাবার দিয়ে চালাচ্ছি, তো এর ভালো ফলও পেয়েছি। কাস্টমারদের আলাদা একটা ডিফারেন্ট স্বাদ দিতে পারছি এবং বিশেষ করে একমাত্র আমি নিউ ইয়র্ক সিটি এবং আমেরিকার স্টেটে ফেডারেল গভর্নমেন্ট পর্যন্ত অথেন্টিক ফুড হিসেবে আমরা কিন্তু সার্টিফাইড। এদিকে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতেও শতাধিক রেস্টুরেন্ট চালাচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন প্রতিবন্ধকতা আসলেও শতভাগ হালাল রেস্টুরেন্ট গড়ে তুলছেন প্রবাসীরা। কিছু পিৎজার দোকান আমার ওগুলো ব্র্যান্ডের ছিল, সবগুলোই ব্র্যান্ডের, কিন্তু ব্র্যান্ডের ভিতরে ওদের কোম্পানির রেস্ট্রিকশন ছিল আমার সুগার বিক্রি করতেই হবে মাস্ট। আমার যেই ওয়াশিংটন ডিসি এবং কি ডিএমবি এরিয়াতে যে আমার রেস্টুরেন্টগুলো আছে, আমি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি 100% হালাল খাওয়ানোর জন্য মানুষকে, মুসলিম অথবা নন মুসলিম জায়গায়। রাজনৈতিক পরিবেশ ও কর্মদক্ষতা থাকলে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীরা আরও সমৃদ্ধ হবেন বলে জানান দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2029 সালের মধ্যে আকাশে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। এরই মধ্যে একাধিক দেশ এই স্যাটেলাইট তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবনা যাচাই বাছাই করে সাশ্রয়ী দরদাতা দেশকে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। রোববার বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের 6 বছর পূর্তির অনুষ্ঠানে একথা বলেন তিনি। 2018 সালের 12 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে বিশ্বের 57তম দেশ হিসেবে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করে বাংলাদেশ। 1-2 করে মহাকাশ যাত্রার 6 বছর পূর্তিতে রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর বাণিজ্যিক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায় বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট বা BS-1 ব্যবহার করছে দেশের সরকারি বেসরকারি মিলিয়ে 40টি টিভি চ্যানেল। বিদেশি 26টি চ্যানেল সেবা নিচ্ছে BS-1 থেকে। আমার প্রতিষ্ঠানের যে চ্যানেলগুলো আছে, আমি আগামী 15 দিনের মধ্যে যেন এই স্যাটেলাইটের মাধ্যমে প্রচারিত হয় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিব। 2700 কোটি টাকার এই স্যাটেলাইট থেকে বছরে আয় হচ্ছে প্রায় 120 কোটি টাকা। 15 বছর মেয়াদের কথা বলা হলেও BS-1 থেকে সেবা পাওয়া যাবে অন্তত 20 বছর পর্যন্ত। দেশের একমাত্র DTH যেটা বলে আর কি আকাশ সেবা প্রদান করছে। তারপর বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর ভিসেট কানেক্টিভিটির মাধ্যমে বাংলাদেশের অনেক ব্যাংকে
এটিএম বুথকে স্যাটেলাইট সার্ভিস দিচ্ছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর নির্মাণ কাজ শুরু এবং মহাকাশে উৎক্ষেপণের সম্ভাব্য সময়ের তথ্য তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। আমরা দুটি প্রস্তাবও পেয়েছি, এখন আমরা যাচাই বাছাই ব্যাখ্যা বিশ্লেষণ করছি। আমরা অল্প দিনের মধ্যে সিদ্ধান্ত নেব এবং আমরা প্রত্যাশা করছি যে আগামী 5 বছরের মধ্যে, অর্থাৎ আমাদের সরকারের এই মেয়াদে আমরা বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট ইনশাআল্লাহ আমরা উৎক্ষেপণ করতে পারবো। এ সময় বাংলাদেশের সেবাদানকারী বিদেশি চ্যানেলগুলোর জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার বাধ্যতামূলক করার আহ্বান জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শুভ খান। সময় সংবাদ, ঢাকা। মাছ শিকারের ওপর শুরু হচ্ছে 65 দিনের নিষেধাজ্ঞা। টানা অনাবৃষ্টিতে দেখা নেই ইলিশের। সাগর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। উঠছে না ট্রলারের তেল ও বাজার খরচ। বিপাকে জেলেরা। এক সপ্তাহ পরে শুরু হচ্ছে সমুদ্রের সব ধরনের মাছ শিকারের ওপর টানা 65 দিনের নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞার আগ মুহূর্তে সাগরে ইলিশ না পাওয়ায় খালি হাতে ফিরছেন জেলেরা। এই অবস্থায় চরম বিপাকে তারা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই উপকূলে, তাই দেখা মিলছে না ইলিশের। ফলে সমুদ্রে গিয়ে খালি হাতে ফিরছেন জেলেরা। কারো কারো জালে অল্প কিছু মাছ ধরা পড়লেও তা দিয়ে ট্রলারের তেল ও বাজার খরচ উঠছে না। এই অবস্থায় চরম হতাশায় জেলেরা। মাছ পোনা নাই, বৃষ্টি বাদল নাই, এজন্য মনে করেন লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে আজ ঘাটে বসে রয়েছি। ইন্ডিয়ালারা একদম শতে শতে দিয়ে টলি দিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে মাছ ধরে, কিন্তু বাংলাদেশি এলারা যায় কিন্তু মাছ পায় না একটু। এদিকে 20 মে থেকে সমুদ্রে শুরু হচ্ছে 65 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞাকালে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এতে টানা 2 মাসেরও বেশি সময় বেকার থাকতে হবে জেলেদের। জেলেরা জানান, প্রতি বছর নিষেধাজ্ঞার আগ মুহূর্তে যে মাছ ধরা পড়ে তা বিক্রি করে বেকার সময়ের জন্য সঞ্চয় হিসেবে রাখা হয়। কিন্তু এবার অনাবৃষ্টির কারণে অনেক দিন ধরে মাছ না পাওয়ায় ঋণগ্রস্ত হতে হচ্ছে। তাই নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে আনার দাবি মৎস্যজীবী মালিক সমিতির নেতাদের। এই ওভারঅলটা যখন এক ভারতের সাথে মিলিয়ে দেও আর নয় যে সারা একটু কমাইয়ে দিলে আমাদের জেলেদের খুবই। মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রতি জেলেকে 86 কেজি করে চাল দেয়া হবে। এই আইন যারা মান্য করবে না, অমান্য করবে, তাদের আমরা যে 1 থেকে 2 বছরের জেল অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। সামুদ্রিক মাছের সংরক্ষণ ও প্রজননের লক্ষ্যে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলীয় জেলা পটুয়াখালীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন অন্তত 1.5 লাখ জেলে। তবে নিবন্ধন তালিকায় নাম রয়েছে মাত্র 79,000 জেলের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বগুড়ার পাইকারি সবজির মোকামে বাড়ছে দাম। কৃষক ন্যায্য মূল্য না পেলেও ফুলে ফেপে উঠছে সিন্ডিকেট। এই মুহূর্তে বগুড়া মহাস্থান করা আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার যে বা উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির মোকাম সেই মহাস্থান হাটে, এবং এখানকার যেই মূল বাজার সেটি কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি জমে ওঠেনি। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখছিলাম যে আস্তে আস্তে যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত পণ্যটি তারা নিয়ে আসতে শুরু করেছেন, এবং খুবই অসময়ের ফসলের যেই অংশ সেখানে আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই গরমে কিন্তু ফুলকপিটি মানে ফুলকপির মৌসুম নয়, তারপরেও ফুলকপির ব্যাপক আমরা দেখছি এখানে আসলে সরবরাহ রয়েছে, এবং এটির দামও কিন্তু যেহেতু মৌসুমের বাইরে এসে বিক্রি করছেন বা অফ সিজন এই ফুলকপিগুলো, সেই জায়গায় কিন্তু তারা এটির ভালো দাম কিন্তু তারা চাচ্ছেন, এবং সেটির একটি ভালো চাহিদাও কিন্তু রয়েছে বাজারে। তারা এখানকার যারা বিশেষ করে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই দামটি যেটি পাচ্ছেন তাতে সেটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তবে যে গ্রীষ্মকালীন সবজি যেসব রয়েছে সেগুলো কিন্তু আপনি জানেন যে ঝিঙে থেকে শুরু করে ধুন্দল কিংবা শসা, করলা, এই ফসলগুলো বা এই সবজিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি দামের এই পাইকারি হাটে এক ধরনের দাম, এবং
এর খুচরা বাজারের দামটি কিন্তু বিশাল একটা পার্থক্য সেটির মধ্যে রয়েছে এবং সেই জায়গাটি আমরা দেখছি যে কৃষক যেটি বলছেন তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আসার পরে এখানে যে দরদাম করে কেনা বেচা করেন এখানকার পাইকাররা কিংবা যারা ফড়িয়া আছেন তারা কিন্তু এখানে কিনবার সময় যে দামটি বলেন সেটির উপরেই কিন্তু নির্ভর করতে হয় কৃষককে এবং যখন আসলে এই যে যারা পাইকার যারা রয়েছেন তারা কিন্তু বাজার যে সময় কম থাকে তখন তাদের ভেতরে কিন্তু এক ধরনের বোঝাপড়া বা সিন্ডিকেশন সেটা কিন্তু থাকে এবং একজন যে দামটি বলেন বাকিরাও কিন্তু মোটামুটি তার আশেপাশের দামে বলেন, খুব বেশি দাম কিন্তু তারা বলেন না। এ কারণে তাদের কাছে কৃষকরা এক ধরনের জিম্মি কিন্তু হয়ে আছে দীর্ঘদিন থেকে এবং যখন বাজার চড়া থাকে সেক্ষেত্রে আবার কৃষক মোটামুটি একটা ভালো মূল্য পায়। এখন যেটি আমরা দেখছি আজকের বাজারে এই পাইকারি হাটে 20 থেকে 22 টাকায় প্রতি কেজি ঝিঙ্গা বিক্রি হচ্ছে, তবে খুচরা বাজারে গতকালকেও কিন্তু এই ঝিঙ্গাটি আমরা দেখেছি বিক্রি হতে খুচরা বাজারগুলোতে 40 থেকে 50 টাকা পর্যন্ত প্রতি কেজি সেখানে বিক্রি হয়েছে। অর্থাৎ এখান থেকে বগুড়া শহরের যেই দূরত্ব সেটি কিন্তু মাত্র 8 থেকে 10 কিলো, তবে 10 কিলো রাস্তার ভেতরে কিন্তু এই দামটি প্রায় দ্বিগুণ হয়ে যায় এবং এর পেছনে খাজনা রয়েছে, একই সঙ্গে পরিবহন খরচ রয়েছে। তারপরেও কিন্তু বলতে গেলে কৃষক যে ন্যায্য মূল্য সেটি এখনও তারা পাচ্ছেন না। কৃষকের আরও একটি অভিযোগ আছে, সেটি এই যে অতিরিক্ত খরা এবারে চলছে এতে করে কিন্তু সবজির উৎপাদন খরচ সেটি অনেক বেশি হয়েছে, পুরোপুরি সেচের উপর নির্ভর করতে হয়েছে বেশিরভাগ সবজির জন্য, যে কারণে তাদের কিন্তু উৎপাদন খরচ সেটি এই সেচের কারণেই মূলত বেড়েছে। একই সঙ্গে এই ফলন যেটি অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজ থেকে যখন ফলটি আসে সেই সময়ে কিন্তু এই অতিরিক্ত তাপের কারণে এবং বৃষ্টির পানিতে যে ধরনের উপাদানগুলো থাকে সেই উপাদানের ঘাটতি তো রয়েছেই, সব কিছু মিলিয়ে ফলনটিও কিন্তু যে আশানুরূপ সেরকমভাবে হয়নি। তারপরেও যেটি বাজারে আসছে সেটি বাজারের চাহিদার তুলনায় পর্যাপ্ত, এমনটা কৃষক বলছেন। একই সঙ্গে আমরা আরেকটি যেই পণ্যের দাম আমরা দেখছি বেড়ে যাচ্ছে সেটি হচ্ছে কাঁচামরিচ। গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু আমরা দেখছি 1 সপ্তাহের ব্যবধান হবে সর্বোচ্চ, এই কাঁচামরিচ যেটি 30 টাকা থেকে 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে সেটি আজকের পাইকারি বাজারে প্রায় 60 থেকে 80 টাকায় আমরা দেখছি বিক্রি হচ্ছে। অর্থাৎ খুচরা বাজারে কিন্তু এটি আজকে শতক হাঁকিয়ে ফেলবে এটি অনুমান করাই যাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আর কি এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বগুড়ার মহাস্থান পাইকারি হাটের সবশেষ খবর। সরাসরি ছিলাম বগুড়ায়। আবারও এসএসসির ফলাফলের খবর। এবার এসএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফল করল নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। প্রতি বছরের মতো এবারও শতভাগ পাশের পাশাপাশি জিপিএ 5 পেয়েছে 294 জন। তরুণ শিক্ষকদের সার্বক্ষণিক তদারকির পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সেরা ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। শত কষ্ট আর পরিশ্রমের পর ধরা দিল সফলতা, তার সঙ্গে বাড়তি পাওয়া দেশ সেরা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়া, তাই আনন্দের মাত্রাটা অন্য সবার চেয়ে বেশি। বরাবরই ভালো ফলাফলে সুনাম রয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের। তবে এবার এসএসসির ফলাফলে দেশসেরা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করল প্রতিষ্ঠানটি। এবছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় 295 জন শিক্ষার্থী। রোববার প্রকাশিত ফলাফলে শতভাগ পাস সহ জিপিএ 5 পেয়েছেন 294 জন। ফলাফল পর্যবেক্ষণে এটি দেশসেরা ফলাফল। টিচারদের খুব পারিশ্রমিক সাথে সাথে আমার আব্বু আম্মু বাসার সাপোর্ট আর আমাদের পরিশ্রম, সবাই শুধু আমি একা না, আমরা সব মারে আসলে গর্বিত ফিল করতেছি। শিক্ষার্থীদের সার্বক্ষণিক সারা বছর তদারকি, হোম ভিজিট, নার্সিং এর কারণেই মূলত আমরা প্রতি বছর এই সফলতা অর্জন করতে সক্ষম হই। দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে বিশেষ নজরদারি সহ একদল তরুণ শিক্ষকের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে প্রতি বছর ভালো ফলাফল অর্জন হচ্ছে বলে জানান শিক্ষক ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। এই বিজয় আমার একা বিজয় নয়, এই বিজয় শুধু স্কুলের বিজয় নয়, এই বিজয় আজকে সমস্ত অভিভাবকদের বিজয়, সমস্ত শিক্ষার্থীদের। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে বিদ্যালয়টি। গত বছর শতভাগ পাশের পাশাপাশি 97.12% শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল। সময় সংবাদ, নরসিংদী।
ঝালকাঠিতে অবাধে কেচে নেওয়া হচ্ছে নদীর তীর, বেড়িবাঁধ ও ফসলি জমির উপরিভাগের মাটি। প্রভাবশালীরা এসব মাটি বিক্রি করছেন স্থানীয় ইটভাটায়। এলাকাবাসীর অভিযোগ, নদী তীরের মাটি কাটায় বেড়েছে ভাঙন ও বন্যার শঙ্কা। তার প্রশাসন বলছে, নিয়মিত অভিযানের আওতায় এনে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। পলাশবাইয়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে নদীর তীর ও বাঁধের মাটি, পরে ট্রলারে করে তা সরবরাহ করা হচ্ছে অন্যত্র। ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি ও কাঠাইলে উপজেলার প্রায় ৩৫টি স্থানে বিভিন্নভাবে মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এলাকাবাসীর অভিযোগ, নদীর তীর, বাঁধ, চর ও পার্শ্ববর্তী ফসলি জমির উপরিভাগের মাটি কেটিয়ে বিক্রি করা হচ্ছে স্থানীয় ইটভাটায়। এতে তৈরি হয়েছে নদী ভাঙন ও বন্যার পানি লোকালয়ে প্রবেশের ঝুঁকি। নিষেধ করলেও কেউ কাজ বন্ধ করছে না। মাটি কাটা বন্ধে সরকারি হস্তক্ষেপের দাবি তাদের। এই বেড়িটা যে ঠালা করে মাটিটা নিতে আছে, এতে তো হয়তো বন্যা হইলে পানিটা উপরে উঠবে, নদী যাতে নামিয়ে যাতে আমরা কমে যাই থাকবো। কয়েকজন লোক আছে যা নিজস্ব জমি বলে, আসলে আদৌ আছে কিনা তাদের জমি, না সরকারি জমি তারা বিক্রি করে। উপজেলা প্রশাসন বলছে, অবৈধ মাটি ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাটি ব্যবস্থাপনা আইনে এবং ইটভাটা আইনে, দুটো আইনেই এটা শাস্তিযোগ্য অপরাধ এবং এ ব্যাপারে আমরা কোনো রকমের ছাড় কোনোভাবেই দেব না। কৃষি বিভাগের তথ্য মতে, ফসলি জমির টপসোয়েল কেটে নেওয়ার কারণে জেলায় প্রায় ১০০ হেক্টর জমির কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ছাড়াও ভোট হবে 10টি রাজ্যের 96টি আসনে। কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে চতুর্থ দফার ভোট গ্রহণকে বাঁচা মরার লড়াই হিসেবে দেখছে বিজেপি। চতুর্থ দফার ভোটের আগেই সম্মুখ সমরে মোদি, কেজরিওয়াল, মমতার মতো শীর্ষ নেতৃত্ব। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর ও মধ্যপ্রদেশ সহ 10 রাজ্যের 96 আসনের ভোট সোমবার সকাল 7টায় শুরু হয়ে চলবে 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক কারণে কোথাও কোথাও ভোট গ্রহণ শেষ হবে বিকেল 5টায়। এর আগের 3 দফায় ভোটের মধ্য দিয়ে দেশটির 543 আসনের মধ্যে 283 আসনে ভোট গ্রহণ সম্পন্ন করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে সোমবার চতুর্থ দফার ভোটের মধ্য দিয়ে। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে 272 আসন। বিশ্লেষকরা মনে করছেন, এই দফার ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়। 2019 সালের হিসেব বলছে, চতুর্থ দফার 96 আসনের মধ্যে বিজেপিরই জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়েও বেশি ছিল। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। সুব্রত আচার্য, সময় সংবাদ। সংস্কৃতির বিকাশে বড় এক আয়োজন হয়ে গেল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। 71 ফাউন্ডেশনের আয়োজনে মঞ্চস্থ হলো নাটক বিন্দু থেকে বৃত্ত। এরপর অনুষ্ঠিত হয় সঙ্গীত শিল্পী মমতাজের কনসার্ট। নাটক ও গান শুনতে এডিসন হাই স্কুলের মিলনায়তনে উপচে পড়েছিল দর্শক। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। ভার্জিনিয়া থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। কেন কথা বলছিস না, আমাদের বল। বিন্দু থেকে বৃত্ত নাটক নিয়ে আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন অভিনয়শিল্পী লায়লা হাসান, আজিজুল হাকিম, তানিয়া আহমেদ ও ফারজানা ছবি। জিনাত হাকিমের রচনা ও নির্দেশনায় এই নাটকে অভিনয় করেন প্রবাসের শিল্পীরাও। সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট নিয়ে লেখা নাটকে উঠে আসে পারিপার্শ্বিক বাস্তবতা। নাটক দেখে দর্শক কখনো হাসেন, কখনো কাঁদেন। 71 ফাউন্ডেশনের আয়োজনে হাজারো দর্শক উপচে পড়ে মিলনায়তনে। বিন্দু থেকে বৃত্ত, এই নাটকটিও আসলে পারিবারিক যে জটিলতা, আমাদের সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলোকে হাইলাইট করেই সে নাটকটি লিখেছে। দর্শকদের এক্সপ্রেশনস বা তাদের অভিব্যক্তিগুলোতে আমি আসলে আমার ভালোবাসার জায়গাটা বা পাওয়ার জায়গাটা, পুরস্কার পাওয়ার জায়গাটা আমি পেয়ে গেছি। প্রবাসী বাঙালিদের কাছে বাংলায় নাটক করছি, এর মতো অসাধারণ আনন্দ সত্যি আর নেই। নাটকটির নির্দেশক জানান, বিন্দু থেকে বৃত্ত নাটক নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন তারা। আর আয়োজকরা জানান, প্রবাসে বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও পারিবারিক বন্ধন তৈরি করতে তারা সব সময় সচেষ্ট। হল ভর্তি দর্শক ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যে প্রত্যেকটি ডায়লগ মনোযোগ সহকারে শুনেছে, কোনো সাউন্ড ছিল না। ডায়লগের সাথে তারা হাসছে, কান্না করছে, এটাই আমাকে আনন্দ দিচ্ছে। দর্শকের প্রতিক্রিয়া মনে হচ্ছে হ্যাঁ, এই বিন্দু থেকে বৃত্ত নাটকটিও তাদের কাছে ভালো লেগেছে। এটা আমার সবচেয়ে বড় বেশি প্রাপ্তি আসলে।
এরপর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মমতাজ। তার সাথে ভার্জিনিয়ার সুপরিচিত নতুন প্রজন্মের 2 শিশু শিল্পীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরে শিল্পী মমতাজ তার জনপ্রিয় লোকগানের ভান্ডার মেলে ধরেন। অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেতা আহমদ শরীফ ও শিক্ষাবিদ আ.ম.শ. আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসির দর্শকরা দীর্ঘদিন পর কোনো অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে দেখল। আয়োজকরা বলছেন বাংলা ভাষা সংস্কৃতিকে জিইয়ে রাখাই তাদের একমাত্র উদ্দেশ্য। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ভার্জিনিয়া। লিটনের ব্যাটিং দেখে হতাশ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন বিশ্বকাপে দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন না বোর্ড সভাপতি, তবে প্রশংসা করেছেন মাহমুদুল্লাহ, তানজিদ, হৃদয়দের ব্যাটিং নিয়ে। বিশ্বকাপে তাসকিনকে না পাওয়া গেলে সেটাও বড় ধাক্কা হবে দলের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র পর অধিনায়ক ও কোচের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন বিসিবি বস। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে, শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। শান্ত লিটন কবে কিভাবে রানে ফিরবে এ যেন কোটি টাকার প্রশ্ন। কোনো দাওয়াই কাজে লাগছে না, শেষ পর্যন্ত তাই দোয়াই ভরসা। বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে দলের 2 অভিজ্ঞ ক্যাম্পেইনারের অফ ফর্ম সংশ্লিষ্ট সবারই চিন্তা বাড়িয়েছে। টপ অর্ডারের ব্যর্থতার জন্য সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দলকে ভুগতে হয়েছে। ফরম্যাট ভিন্ন হলেও যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে ড্রেসিং রুমে স্বস্তি নেই, সেটা স্পষ্ট। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র পর কোচ অধিনায়কের সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট করেছেন দীর্ঘ বৈঠক। ফরম্যাটটা টি-20 বলেই হয়তো এই বিশ্বকাপ নিয়ে বিসিবিরও নেই কোনো উচ্চাশা। এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস, কারণ টি-20 একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম। টি-20-তে এনি টিম ক্যান বি ডেঞ্জারাস, যে কোনো টিমের সাথে হারাতে পারবে। সেই দিন যাতে ভালো খেলে, সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে। আমরা শুধু আশা করতে পারি যে আমাদের যেই প্লেয়ারগুলোকে দিয়েছে একেবারে যে কেউ খেলা জানে না এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি, এরা যেন তাদের সেরাটা খেলতে পারে, তাদের সেরাটা খেলুক, ভালো খেলুক, এটাই আমার প্রত্যাশা। তানজিদ, মাহমুদুল্লাহ, জাকেরদের ফর্ম কিছুটা স্বস্তি দিলেও নতুন করে চিন্তা বাড়িয়েছে তাসকিনের ইনজুরি। এই পেসারের চোট কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে দলকেও। তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে, যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে, এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে। বড় কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসা এবং তাদের ফর্মে ফেরত আসা। আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই সেই ক্যাপাবিলিটি আছে এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলেই হলো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইনজুরিতে আরও একটা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20-তে মাঠে নামার আগে মাংসপেশিতে চোট অনুভব করায় চিকিৎসকের দ্বারস্থ হন টাইগার পেসার, করান এক্স-রে ও এমআরআই। রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে তার বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত। এই পেসারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ক্রিকেট বোর্ড। প্রয়োজনে যুক্তরাষ্ট্রে তাকে দেখানো হবে বিশেষজ্ঞ চিকিৎসক। আমি অনেক ভাগ্যবান। মুখে স্বীকার না করলেও তাসকিনকে দুর্ভাগা বলতেই হয়। ক্যারিয়ারের মধ্য গগনে বারবার বাধা হয়ে এসেছে ইনজুরি। দুর্দান্ত ছন্দে থাকলেও বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আবারও ইনজুরি শঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে চোট, এরপর শেষ টি-20-র আগে ওয়ার্ম আপে অস্বস্তি। প্রথমে মনে হয়েছিল হয়তো জটিল কিছু নয়, কিন্তু পরে জানা গেল সাইড স্ট্রেইন অর্থাৎ মাংসপেশিতে চোট। সেটা কতটা গুরুতর তা জানা যাবে রিপোর্ট হাতে পাওয়ার পরই। আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে। এখন আমাদের রিপোর্টটা পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে, ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব। দরকার হলে ইউএসএর ডাক্তারদের সাথেও কথা বলবো যে যদি এক্সপেরাইট করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। শেষ ম্যাচে খেলা না হলেও 8 উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। তবে পুরস্কারটা নেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে। তার হয়ে চেক ট্রফি গ্রহণ করেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
এর আগে তাসকিনকে ছুটতে হয়েছে ডাক্তারের চেম্বারে, যেতে হয়েছে এক্স-রে আর এমআরআই এর মধ্য দিয়ে। অবশ্য গোটা কেরিয়ার জুড়েই তো এর সঙ্গে সখ্যতা ঢাকা এক্সপ্রেসের। ইনজুরির কারণে তাসকিন মিস করেছিলেন 2019-এর বিশ্বকাপ। গত ওয়ানডে বিশ্বকাপেও কাঁধের চোট ভুগিয়েছে তাকে, যে কারণে খেলা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজেও। তবুও ভাগ্যকে মেনে নিয়েছেন তাসকিন। ব্যথা আছে, পুরো রিপোর্টটা ওই যে আসলে এক্স্যাক্টলি বোঝা যাবে। হ্যাঁ, এখনো বলা যাইতেছে না, 50-50। বিপিএল দিয়ে চলতি বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর থেকে টানা ম্যাচে তাসকিন আহমেদ। প্রশ্ন উঠেছে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও। শেষ পর্যন্ত তাসকিনকে পাওয়া না গেলে কি হবে? উত্তরে বিসিবির এক ঊর্ধ্বতন কর্তা শুধু বলেছেন বিগ লস। এই বোধোদয়টা আগে হলেই হয়তো এড়ানো যেত বর্তমান পরিস্থিতি। তামিম হোসেন, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, সঙ্গে থাকবেন মাহাদ ইসলাম ধ্রুব। সাদি, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।